হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা পড়ব সিস্টার নিবেদিতার লেখা স্বামী বিবেকানন্দের অমরনাথ যাত্রার বাকি অংশটি। আশা করি আগের পার্ট 1-এ তোমরা অমরনাথ যাত্রার আগের অংশটি দেখে এসেছো। আজকে আমরা বাকি অংশটি পড়ব। বাকি অংশটি পড়ার আগে যাত্রার যে আগের অংশটি তার সম্পর্কে একটু মনে করে নেব। প্রথমেই আমরা ছিলাম আছাবলে, যেখানে মোগল উদ্যানে স্বামীজি প্রথম ঘোষণা করেন যে তিনি অমরনাথ যাত্রা করবেন এবং তার সাথে তার কন্যা এবং বাকি তীর্থযাত্রীরা যাবেন। যাত্রার প্রস্তুতির দায়িত্ব নিয়েছিলেন একজন স্টেট অফিসার, অর্থাৎ রাজ্য সরকারের একজন উচ্চ পদস্থ কর্মচারী। তারপরেই তারা সেখান থেকে চলে আসেন ইসলামাবাদে তারা এই অমরনাথ যাত্রার চূড়ান্ত প্রস্তুতির জন্য চলে আসেন। এখানে স্বামীজির সাক্ষাৎ হয় বহু জ্ঞানীগুণী সাধুদের সাথে, যারা শিব বিষয়ে, আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করতে পছন্দ করেন এবং তৎকালীন সমাজের সমস্যা সম্পর্কে, স্বামীজির অন্যান্য ধর্মের প্রতি মনোভাব বা সহানুভূতি সম্পর্কে তারা কী মনে করেন তাও আমরা দেখতে পেয়েছি। এখানে স্বামীজিকে আমরা অ্যানাক্রনিজম অফ ফিউচার হিসাবে জানতে পেরেছি, মানে যিনি অতীতে জন্মগ্রহণ করলেও যার চিন্তাধারা কিন্তু অনেক আধুনিক। এবং সেই জন্যই হয়তো ওখানে উপস্থিত যে মুসলিম তহসিলদার এবং তার সঙ্গীরা, তারা স্বামীজির প্রভাবে প্রভাবিত হন এবং তার শিষ্যত্ব গ্রহণ করতে চান। এখান থেকে আমরা চলে আসি পবনে, এবং পবনে তারা কেবলমাত্র একটি রাতের জন্যই ছিলেন, কিন্তু সেই রাতের সেই মনোরম দৃশ্য নিবেদিতার মনে রয়ে গিয়েছিল। জলাশয়ের কালো জলের ওপর চারপাশের যে আলোর ছটা তার মনকে ছুঁয়ে গিয়েছিল। বহুদিন তিনি সেই দৃশ্য ভুলতে পারেননি। আমরা আগের দিন এই পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা যাত্রার বাকি অংশটি পড়ব। At Pahalgam, the village of the shepherds, the camp halted for a day to keep একাদশী। আমাদের পরের যে জায়গা, যে পরের স্টপ, তার নাম হচ্ছে পেহেলগাম বা পেহেলগাঁও। কাশ্মীরের একটি খুব সুন্দর জায়গা। তো এই পেহেলগাঁওকে বলা হয় দ্য ভিলেজ অফ দ্য শেফার্ডস, মানে মেষপালকদের গ্রাম। দ্য ক্যাম্প হল্টেড ফর এ ডে, মানে ক্যাম্প বলতে এই যে যাত্রী দল, মানে যাদের সাথে আমাদের স্বামী বিবেকানন্দ যাচ্ছিলেন, তারা একদিনের জন্য সেখানে থামেন, পেহেলগাঁওতে থামেন। কেন? টু কিপ একাদশী। একাদশী, সেদিনের দিনটা ছিল একাদশী, তারা একাদশী পালনের জন্য একদিন পেহেলগাঁওতে থাকেন। ইট ওয়াজ এ বিউটিফুল লিটিল র্যাভাইন ফ্লোড, মানে র্যাভাইন মানে নদী, তার মানে নদীর পাশে নদীর পলি বা বালি জমে যে স্থলভাগ তৈরি হয় তাকে আমরা র্যাভাইন ফ্লোড বলি। For the most part with sandy islands in the pebble-worn bed of a mountain stream. পেহেলগাঁওয়ের বর্ণনা দিচ্ছেন এখানে, বলছেন মাউন্টেন স্ট্রিম অর্থাৎ পাহাড়ি নদীর যে নুড়ি, পেবল মানে নুড়িগুলি, তো নুড়িগুলি ওন হয়ে যায়, ক্ষয়ে যায়, পাহাড়ি নদীর যে বয়ে যাওয়া তার স্রোতে পেবেলগুলি, নুড়িগুলি ক্ষয়ে যায় এবং ক্ষয়ে ক্ষয়ে সেগুলো বালিতে পরিণত হয় এবং তার জন্য দুপাশে বালি জমতে থাকে এবং নদীর দুপাশে যে বালি জমতে থাকে তাতে স্যান্ডি আইল্যান্ড মানে বালুর তট তৈরি হয়। আর এইরকমই একটা বালুর তটে কিন্তু আমাদের এই গ্রামটি পেহেলগাঁও অবস্থিত। The slopes about it were dark with pine trees. স্লোপস মানে ঢাল, পাহাড়ের ঢালে আমরা দেখতে পাই পাইন গাছের বন, এবং পাইন গাছের বনে যেন এত গভীর, যেন অন্ধকার দেখাচ্ছে। And over the mountain at its head was seen, এবং যদি দূরের দিকে চাই তাহলে আমরা পর্বতের যে মাথা, হেড মানে পর্বতের যে চূড়া, তা দেখতে পাবো। At sunset the moon not yet full, এবং সেই দূরে পাহাড়ের উপর দিকে আমরা যদি চাই কখন তাকাবো,
সানসেটের সময়, সূর্যাস্তের সময়, তখন আমরা দেখতে পাবো যে চাঁদ যেন পুরোপুরি ওঠেনি, কিন্তু সেই চাঁদকে আমরা সেই পাহাড়ের উপরে দেখতে পাবো। তার মানে আমরা বুঝতেই পারছি এখানে একটা প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা করা হচ্ছে। It was the scenery of Switzerland or Norway at their gentlest and loveliest. মানে এই দৃশ্যটি, এই যে পেহেলগাঁওয়ের যে সৌন্দর্য, এই মনোরম দৃশ্যগুলি যেন সুইজারল্যান্ড বা নরওয়ের যে মনোরম দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য, তার থেকেও অনেক বেশি। Here we saw the last of human dwellings, a bridge, a farmhouse with its ploughed fields, and a few settler huts. Here we saw the last of human dwellings. তার মানে কি, এখানে আমরা মানুষের বা শেষ জনবসতির চিহ্ন দেখতে পেলাম। কেন বলছেন এরকম? কারণ অমরনাথ যাত্রার বাকি পথে কিন্তু মানুষের সেরকমভাবে জনবসতি দেখা যায় না। তাহলে পেহেলগাঁওই হচ্ছে শেষ জায়গা যেখানে অমরনাথ যাত্রার আগে তুমি মানুষের বসতির শেষ চিহ্ন দেখতে পাবে। যেমন কিরকম চিহ্ন? এ ব্রিজ, ব্রিজ মানে আমরা জানি সেতু। এ ফার্ম হাউস মানে খামার বাড়ি। উইথ ইটস প্লাউড ফিল্ডস মানে সেখানে চাষের জমি রয়েছে। অ্যান্ড এ ফিউ সেটার হাটস, সেটার হাটস মানে যারা পশু চড়ায়, মানে পশু চারণ ভূমিতে এরকম ছোট ছোট অস্থায়ী কুঁড়ে ঘর তৈরি করা হয়, তাকে সেটার হাটস বলা হয়। তো এগুলোতে আমরা সবকটাই দেখতে পাচ্ছি যেগুলো মানুষের কৃষিকাজ, পশুচারণ এসবের কথা বলছে। তার মানে এগুলোই হচ্ছে মানুষের জনবসতির চিহ্ন। And here, on a grassy knoll, when the final march began, we left the rest of our party encamped. গ্রাসি নল বলতে, নল মানে হচ্ছে টিলা। তো এই যে ঘাসের যে টিলা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সেটার হার্টসগুলো রয়েছে, যে খানিকটা এরকম দেখতে, এই সেটার হার্টসের চারপাশে আমরা দেখতে পাচ্ছি যেমন ঘাসে জমে রয়েছে, এমনকি যে কুঁড়ে ঘরগুলো তার উপরেও ঘাস হয়ে রয়েছে, যেন গোলাকার টিলার মতো দেখতে লাগছে। তো এই গোলাকার টিলা বা ঘাসের এই টিলার জায়গাতে কিন্তু তারা ফাইনাল মার্চ শুরু করছেন, মানে অমরনাথ যাত্রার একদম অমরনাথের কাছাকাছি চলে এসছেন। চূড়ান্ত যে অভিযান তাদের এবার শুরু হচ্ছে। কিন্তু উই লেফট রেস্ট অফ আওয়ার পার্টি ইন ক্যাম্পড, কিন্তু তাদের যাত্রা দলের অনেকেই কিন্তু এখানে এই পেহেলগাঁওতে থেকে যাচ্ছে। তাই জন্য তাদেরকে রেখে বাকিরা কিন্তু অমরনাথের অভিযানের দিকে যাচ্ছে। থ্রু সিনস অফ ইনডেসক্রিবেবল বিউটি, ইনডেসক্রিবেবল মানে যেটা ডিসক্রাইব করা যায় না, যা বর্ণনা করা যায় না। তো এইখানে যে প্রাকৃতিক দৃশ্যগুলি, এগুলো অবর্ণনীয় বলে মনে করছেন নিবেদিতা। থ্রু সিনস অফ ইনডেসক্রিবেবল বিউটি 3,000 of us ascended the valleys that opened before us as we went. এই অবর্ণনীয় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে তারা এগিয়ে চললেন, এবং এই ফাইনাল অভিযানে তাদের যে যাত্রী দল তার সংখ্যা কত? 3,000। এখন মাত্র 3,000 জন তারা রয়েছেন, যারা তাদের সামনে সেই উন্মুক্ত ভ্যালি অর্থাৎ উপত্যকার দিকে এগিয়ে চললেন। দ্য ফার্স্ট ডে উই ক্যাম্পড ইন আ পাইনউড, প্রথম দিন তারা ক্যাম্প মানে তাদের যে তাঁবু টানালেন সেটি একটি পাইনউডে ছিল। পাইনউড মানে পাইন গাছের জঙ্গলে ছিল। দ্য নেক্সট উই হ্যাড পাস্ট দ্য স্নো লাইন, পরেই কিন্তু পরের দিন আমরা স্নো লাইনে মানে তুষার রেখার কাছে পৌঁছে গেছি। তার মানে এখান থেকে বরফের অঞ্চল আমরা বেশি দেখতে পাবো। অ্যান্ড পিচড আওয়ার টেন্টস বিসাইড এ ফ্রোজেন রিভার, তাহলে পরের দিন তারা কোথায় তাঁবু টানালেন? ফ্রোজেন রিভার মানে জমে যাওয়া নদী, বরফে জমে গেছে নদীটি, সেরকম একটি নদীর পাশে তারা দ্বিতীয় দিন তাঁবু টানালেন। দ্যাট নাইট, এবং যেদিন ওনারা ওই রিভারের পাশে, ফ্রোজেন রিভারের পাশে তাঁবু টানালেন, সেদিন রাতে দ্য গ্রেট ক্যাম্প ফায়ার ওয়াজ মেড অফ জুনিপার, এবং সেদিন রাতে মানে যেদিন বরফের নদীর পাশে ওনারা তাঁবু টানিয়েছিলেন, সেদিন রাতে একটা বড় আগুনের আয়োজন করা হলো, কারণ আমরা বুঝতেই পারছি প্রচণ্ড ঠান্ডা। এবং সেই ক্যাম্প ফায়ারে যে কাঠ জ্বালানো হয়েছিল সেগুলো ছিল জুনিপার গাছের। এটি হলো জুনিপার গাছ। জুনিপার হচ্ছে এক ধরনের গুল্ম জাতীয় গাছ। তো এই গাছের কাঠ
জ্বালিয়ে তারা জ্বালানির ব্যবস্থা করলেন। And next evening, at still greater heights, the servants had to wander many miles in search of scanty fuel. মানে পরের দিন, আগের দিন আমরা জানি প্রথম দিন ওনারা পাইন গাছের জঙ্গলে ক্যাম্প করেছিলেন, সেকেন্ড দিন ওনারা বরফের নদীর পাশে ক্যাম্প লাগিয়েছিলেন, তাঁবু টানিয়েছিলেন, এবং তৃতীয় দিন যখন তারা আরও গ্রেটার হাইটস মানে আরও উপর দিকে উঠলেন, সেদিন কিন্তু সন্ধেবেলায় কষ্ট হলো। কেন? সার্ভেন্টরা, যে ওখানে যে চাকর বাকররা ছিলেন, ভৃত্যরা ছিলেন, তারা বহু দূর বহু মাইল পর্যন্ত ঘুরে বেড়ালেন। কেন? কারণ ফিউয়েল মানে জ্বালানি খুব অল্প, স্ক্যান্টি মানে কম, খুবই অল্প। তার মানে জ্বালানির কাঠ, মানে ওখানে প্রচণ্ড ঠান্ডা, তো আগুন জ্বালাতে হবে, কিন্তু জ্বালানির যে কাঠ পাওয়া গেল না। তাই জন্য ওখানে উপস্থিত যে লোকেদের, যে চাকর বাকর বা দাস দাসীরা ছিলেন, তারা বিভিন্ন জায়গায় ঘুরতে লাগলেন মাইলকে মাইল, যাতে তারা একটু জ্বালানির কাঠ সংগ্রহ করতে পারেন। At last, the regular pathway came to an end. রেগুলার পাথওয়ে মানে নিয়মিত পথ, নিয়মিত পথ মানে যেখান থেকে মানুষ যেতে পারে স্বাভাবিকভাবে, কিন্তু সেই স্বাভাবিক যে পথ তার শেষ হয়ে এলো। And we had to scramble up and down along goat paths on the face of steep declivities. স্টিপ ডেক্লিভিটি মানে যত পাহাড়ের উপর দিকে উঠছেন সেখানে ঢাল বিভিন্ন জায়গায় ক্ষয়ে গেছে, ফলে পথ কিন্তু খুব সুগম নয়, যে কারণে তাদের একবার ওপরে উঠতে হচ্ছে, একবার নামতে হচ্ছে, এবং যে পথ দিয়ে যারা যাচ্ছে খানিকটা এরকম দেখতে যেন গোট পাথ, মানে যে পথ দিয়ে ছাগল বা ভেড়ারা যেতে পারে সেরকম সরু পথ দিয়ে তাদের যেতে হচ্ছে। Till we reached the boulder-strewn gorge in which the cave of Amarnath was situated. গর্জ মানে হচ্ছে গিরিখাত। তো যে অবশেষে এইরকম গোট পাথ, এত দুর্গম পথ অতিক্রম করে তারা গর্জে অর্থাৎ সেই গিরিখাতে, সেই গিরি সংকটে গিয়ে পৌঁছালেন, যেখানে বোল্ডার স্ট্রিউন মানে বড় বড় পাথরের চাই রয়েছে, এবং সেখানেই কিন্তু আমাদের কেভ অফ অমরনাথ অর্থাৎ অমরনাথের যে গুহা সেটি অবস্থিত। As we ascended this, we had before us the snow peaks covered with a white veil, newly fallen. আর যত তারা অ্যাসেন্ড করলেন মানে পাহাড়ের উপর দিকে উঠলেন, তত তাদের সামনে প্রকট হলো কি স্নো পিকস, মানে পুরো বরফে ঢাকা, তুষারে আবৃত পিকস মানে পাহাড়ের চূড়া বা শিখরগুলো, যেগুলোকে দেখে মনে হচ্ছিল যেন একটা সাদা ঘোমটা, ভেইল মানে ঘোমটা, সাদা ঘোমটা, যেটা কিনা নিউলি ফলেন মানে সদ্য দেওয়া হয়েছে ঘোমটাটি, শব্দ টানা হয়েছে ঘোমটাটি, অর্থাৎ ওখানে যে বরফগুলি সেগুলো খুব ফ্রেশ এবং এত সাদা লাগছে যে মনে হচ্ছে সদ্য এই কাপড়ের ঘোমটাটি, সাদা কাপড়ের ঘোমটাটি দেওয়া হয়েছে। And in the cave itself, in a niche never reached by sunlight, shone the great ice lingam. এবং এই কেভের মধ্যে, এই অমরনাথ কেভের মধ্যে, যেখানে কিনা কোনো সূর্যালোক পৌঁছায় না, এখানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই মহাদেবের যে সেই আইস লিঙ্গম মানে বরফের শিবলিঙ্গ রয়েছে। That must have seemed to the awe-struck peasants who first came upon it like the waiting presence of God. নিবেদিতা বলছেন যে যেন এই অপরূপ সৌন্দর্য দেখে, মানে এত বড় বিশালাকার একটি বরফের শিবলিঙ্গ দেখে, যে প্রথম দেখেছিলেন, যারা প্রথম আবিষ্কার করেছিলেন এই জায়গাটি, তারা হয়তো কোনো পিজেন্টস মানে কোনো কৃষক বা কোনো পশুচারণ, পশু চড়ায় এমন কোনো রাখালরা হবে, তারা হয়তো প্রথম এই জায়গাটি আবিষ্কার করেছিলেন। আর যখন প্রথম আবিষ্কার করেছিলেন তখন তারা অস্ট্রাক হয়ে গিয়েছিলেন, অবাক হয়ে গিয়েছিলেন। কেন? তাদের মনে হয়েছিল তারা হয়তো স্বয়ং প্রেজেন্স অফ গড মানে স্বয়ং ভগবানকে দেখতে পেয়েছেন। The Swami had observed every rite of the pilgrimage. রাইট মানে হচ্ছে কোনো ধর্মের বা ধার্মিক যে আচার অনুষ্ঠান থাকে তাকে বলা হয় রাইট।
স্বামী বিবেকানন্দ কিন্তু সমস্ত এই তীর্থযাত্রার যা যা আচার অনুষ্ঠান করার সেগুলো সবকিছুই পালন করেছিলেন অ্যাজ হি কেম অ্যালং, মানে ওই পথে এগোনোর সময়, অমরনাথের দিকে যাওয়ার সময়, গুহার ভেতরে যাওয়ার আগে সমস্ত আচার অনুষ্ঠান কিন্তু উনি মেনেছিলেন। হি হ্যাড টোল্ড হিজ beads, kept fast, and bathed in the ice cold waters of the five streams in succession, crossing the river gravels on our second day. কি কি বিধি নিয়ম উনি মেনেছিলেন সেগুলো আমাদের বলা হচ্ছে। টোল্ড হিজ বিডস, বিডস মানে আমরা জানি মালা, পুঁতি, তো মালা জপ করেছিলেন উনি। কেপ্ট ফাস্ট, উপবাস বা উপোস করেছিলেন। বেদেড ইন দ্য আইস কোল্ড ওয়াটার অফ দ্য ফাইভ স্ট্রিমস, পঞ্চনদের যে জল, তাতে যেই জল আর কি বরফ গলা জল, সেই ঠান্ডা জলে তিনি স্নান করেছিলেন। এবং তাদের দ্বিতীয় দিনে মানে গুহায় প্রবেশ করার ঠিক আগে তিনি ক্রসিং দ্য রিভার গ্র্যাভেলস, আমরা জানি যে পাহাড়ি নদীর চারপাশে নুড়ি পাথরে ভরা থাকে তাই গ্র্যাভেল বলছে, এবং সেই নুড়ি পাথরে ভরা নদী পার করেছিলেন। And now, as he entered the cave, it seemed to him as if he saw Shiva made visible before him. আর এখন যখন তিনি কেভে মানে অমরনাথ গুহায় ঢুকেছেন, ওনার মনে হচ্ছে স্বয়ং শিব ঠাকুর যেন, স্বয়ং মহাদেব যেন তার সামনে ভিজিবল মানে দর্শন দিয়েছেন, স্বয়ং মহাদেব প্রকট হয়েছেন তার সামনে। Amidst the buzzing, swarming noise of the pilgrim crowd and the overhead fluttering of the pigeons, আমরা দেখতে পাচ্ছি এখানে উনি যখন গুহায় ঢুকেছেন সদ্য, তখন চারপাশে বিভিন্ন কোলাহল হচ্ছে, যেমন বাজিং, বাজিং মানে গুঞ্জন শব্দ। কাদের গুঞ্জন শব্দ? এই যে বাকি পিলগ্রিমরা মানে বাকি তীর্থযাত্রী যারা কিনা সোয়ার্ম মানে ওই গুহায় একসাথে ঢুকেছেন, তারা কথা বলছেন, তো তাদের শব্দগুলোকে একসাথে যেন গুঞ্জনের মতো শুনতে লাগছে। এবং সেই গুহার উপরে থাকা যে পিজন্স পায়রাগুলো, তারা হঠাৎ করে উড়ে যাচ্ছে, কারণ লোকজন প্রবেশ করছে, তারা উড়ছে, তাদের যে ডানা ঝাপটানোর আওয়াজ, ফ্লাটারিং মানে ওড়ার শব্দ, এই সব সমস্ত কিন্তু চারিদিকে কোলাহল শোনা যাচ্ছে। হি নেল্ট অ্যান্ড প্রস্ট্রেটেড 2 or 3 times. হি বলতে আমরা জানি স্বামী বিবেকানন্দ, নেল্ট মানে হচ্ছে হাঁটুর ভরে বসা, এবং প্রস্ট্রেটেড মানে ষষ্ঠাঙ্গে প্রণাম করা। তিনি একেবারে ভূমিষ্ঠ হয়ে গেলেন, একেবারে শুয়ে পড়ে উনি সেই শিবলিঙ্গের সামনে প্রায় 2 থেকে 3 বার প্রণাম করলেন। আননোটিসড মানে সবার খেয়ালের আড়ালেই। কেন? কারণ উনি এখানে শো অফ করতে চাইছেন না, উনি মন থেকে ভক্তি অনুভব করছেন, তাই জন্য উনি সবার চোখের আড়ালেই 2 থেকে 3 বার সাষ্টাঙ্গে প্রণাম করতে লাগলেন। And then, afraid lest emotion might overcome him, he rose and silently withdrew. লেস্ট মানে পাছে বা যদি তার ইমোশন, তার যে অনুভূতি তাকে যদি আবিষ্ট করে নেয়, ওভারকাম মানে তিনি যদি ভাবাবেশে নিজেকে হারিয়ে ফেলেন, আত্মহারা হয়ে পড়েন, তাই জন্য তিনি চুপচাপ ওখানে দাঁড়িয়ে আস্তে করে ওখান থেকে বেরিয়ে চলে গেলেন। He said afterwards that in these brief moments he had received from Shiva the gift of Amor, not to die until he himself had willed it. তিনি বলেছিলেন পরে, মানে স্বামী বিবেকানন্দ পরে আমাদেরকে বলেছিলেন যে এই ব্রিফ খুব সংক্ষিপ্ত মুহূর্তে যেন তিনি স্বয়ং শিবের কাছ থেকে, স্বয়ং মহাদেবের কাছ থেকে গিফট মানে এখানে বরদান পেয়েছেন। কি আশীর্বাদ বা বরদান পেয়েছেন? অমরত্বের বর পেয়েছেন। অমরত্ব মানে আমরা জানি যে কখনো যার কখনো মৃত্যু হয় না, তো স্বয়ং শিব, স্বয়ং মহাদেব নাকি তাকে এই অমরত্বের বর দিয়েছেন, যে আনটিল হি হিমসেলফ হ্যাড উইলড ইট, উইল মানে ইচ্ছা, তার মানে যতক্ষণ না স্বামীজি নিজে চাইবেন ততক্ষণ তার মৃত্যুবরণ হবে না। এই অমরত্বের বর নাকি স্বয়ং মহাদেব তাকে দিয়েছেন। In this way possibly was defeated or fulfilled the presentiment which had haunted him from childhood, that he would meet with death in a Shiva temple amongst the mountain. এইভাবে এই যে এখানে
অমরনাথের গুহায় এসে তিনি স্বয়ং শিব ঠাকুরের কাছ থেকে যখন অমরত্বের বর পাচ্ছেন, তার ফলে হয়তো এতদিন ধরে যে চিন্তা তাকে হন্ট করে যাচ্ছে, হন্ট মানে তাড়িত করে যাচ্ছে। কী চিন্তা? কোনো সময় ছেলেবেলায় হয়তো তাকে বলা হয়েছিল যে তিনি পাহাড়ের উপরের কোনো শিব মন্দিরে মারা যাবেন, এ কথাটা হয়তো তাকে বলা হয়েছিল। কিন্তু আজকে যখন তিনি অমরনাথ গুহায় এলেন এবং তার যেন পুনর্জন্ম হলো, যেন শিব ঠাকুর স্বয়ং তাকে বরদান দিলেন যে তুমি আর কখনো মরবে না যতক্ষণ না তুমি চাইবে। তো এখানে যেন সেই ছোটবেলা থেকে যে ভয় তার মনে ছিল যে তিনি কোনো পাহাড়ের ওপরে শিব মন্দিরে মারা যাবেন, সেই ভয়টা যেন আজকে ডিফিটেড হলো, পরাজিত হয়ে গেল, বা ফুলফিল মানে যে ভবিষ্যৎবাণী ওনাকে করা হয়েছিল সেটা আজকে পূর্ণ হয়ে গেল। Outside the cave, there was no Brahminic exploitation of the helpless people. গুহার বাইরে অসহায় যাত্রীদের ওপরে কিন্তু পুরোহিত বা পাণ্ডাদের অত্যাচার ছিল না। অমরনাথ ইজ রিমার্কেবল ফর ইটস সিম্পলিসিটি অ্যান্ড ক্লোজনেস টু নেচার। রিমার্কেবল মানে উল্লেখযোগ্য। অমরনাথ জায়গাটি এই জন্য উল্লেখযোগ্য কারণ এটি সিম্পল মানে সরল এবং আড়ম্বরহীন। ক্লোজনেস টু নেচার মানে এখানে আমরা শুধুমাত্র প্রাকৃতিক পরিবেশের সাথে সান্নিধ্য দেখতে পাবো, কোনো পাণ্ডাদের অত্যাচার এখানে কিন্তু নেই। বাট দ্য পিলগ্রিমেজ কালমিনেটস অন দ্য গ্রেট ডে অফ রাখি বন্ধন। কালমিনেটস মানে অবসান ঘটা। ওনাদের এই যে তীর্থযাত্রা অবসান হলো মানে শেষ হলো কিন্তু যেদিন, সেদিন ছিল রাখি বন্ধন অর্থাৎ রাখির উৎসব। অ্যান্ড আওয়ার wrists were tied with red and yellow threads of that sacrament. এবং আমাদের সবার হাতে লাল এবং হলুদ সুতোর যে রাখি তা আমাদের হাতে বেঁধে দেওয়া হয়েছিল। স্যাক্রামেন্ট মানে পবিত্র বন্ধন, কোনো একটি ধার্মিক আচার অনুষ্ঠানের প্রতীক। আমরা জানি যে রাখি একটি বন্ধনের প্রতীক। তো সেই দিন রাখি বন্ধনের দিন সবাই তারা একে অপরের হাতে লাল এবং হলুদ সুতোর রাখি বেঁধে দিয়েছিলেন। Afterwards, we rested and had a meal on some high boulders beside the stream before returning to our tents. আমরা নিজেদের টেন্টে, নিজেদের তাঁবুতে ফেরার আগে সবাই একটা হাই বোল্ডার মানে কিছু হাই বোল্ডার্স মানে পাথরের চাই ছিল। স্ট্রিম মানে নদী, নদীর পাশে যে বড় বড় পাথরের চাই, সেখানে আমরা বসে সবাই সবার খাবার দাবার খেয়ে নিলাম, তারপর আমরা আমাদের টেন্টে ফিরে গেলাম। দ্য স্বামী ওয়াজ ফুল অফ দ্য প্লেস। স্বামীজি ওই জায়গার মানে এই অমরনাথের যে জায়গা তার মাহাত্ম্যে বিভোর হয়ে গিয়েছিলেন। হি ফেল্ট দ্যাট হি হ্যাড নেভার বিন টু এনিথিং সো বিউটিফুল। এবং তার মনে হয়েছে যে এই রকম সুন্দর জায়গায় তিনি আগে কখনো আসেননি। হি স্যাট লং সাইলেন্ট। তিনি অনেকক্ষণ নীরবে বসে রইলেন। দেন হি সেড ড্রিমিলি। এবং তারপর তিনি বললেন, যখন বললেন তখন ড্রিমিলি অর্থাৎ স্বপ্নের ঘোরে বললেন, আই ক্যান ওয়েল ইম্যাজিন হাউ দ্য কেভ ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড। আমি কল্পনা করতে পারি এই গুহাটি প্রথমে কিভাবে আবিষ্কার হয়েছিল। এ পার্টি অফ শেফার্ডস ওয়ান সামার ডে মাস্ট হ্যাভ লস্ট দেয়ার ফ্লক্স অ্যান্ড ওয়ান্ডার্ড ইন হেয়ার ইন সার্চ অফ দেম। কোনো এক গ্রীষ্মের দিনে হয়তো কোনো একদল মেষপালক তারা তাদের যে ফ্লক মানে তাদের যে মেষ বা ভেড়ার দলকে হারিয়ে ফেলেছিল, এবং সেই ভেড়ার দলকে খুঁজতে খুঁজতেই হয়তো তারা এই গুহায়, অমরনাথের গুহার কাছে চলে আসেন। দেন when they came home to the valleys, they told how they had suddenly come upon মহাদেব। এবং তখন এখানে দে বলতে মেষপালকদের কথা বলা হচ্ছে। এই মেষপালকরা যখন তাদের বাড়িতে পাহাড়ের নিচের দিকের ভ্যালিতে ফিরে গেলেন, তখন বাড়ি ফিরে তারা সবাইকে বললেন যে তাদের সাক্ষাৎ হয়েছে, কাম আপন মানে সাক্ষাৎ হয়েছে স্বয়ং মহাদেবের সাথে। অফ মাই মাস্টার হিমসেলফ ইন এনি কেস আ লাইক স্টোরি ওয়াজ ট্রু। আমার গুরুর কাছে, মাস্টার মানে আমরা জানি নিবেদিতা স্বামী বিবেকানন্দকে গুরু বলে মনে করতেন, তো আমার গুরুর কাছে এই ধরনের একটি গল্প কিন্তু সত্যি বলেই মনে হয়।
The purity and whiteness of the ice pillars had startled and enwrapped him. Purity মানে শুদ্ধতা, আর হোয়াইটনেস মানে শুভ্রতা, মানে সাদা। তো এই আইস পিলার্স মানে এই যে শিবলিঙ্গ, তার যে শুদ্ধতা এবং শুভ্রতা যেন আমার প্রভুকে, আমার গুরুকে, স্বামীজিকে স্টার্টেলড মানে চমকে দিয়েছিল, অবাক করে দিয়েছিল, এবং এনর্যাপড হিম যেন মুগ্ধ করে দিয়েছিল। The cavern had revealed itself to him as the secret of কৈলাস। ক্যাভার্ন মানে হচ্ছে গুহা, তার মানে আমরা জানি অমরনাথ গুহার কথা বলা হচ্ছে। তো এই গুহা, এই অমরনাথের গুহা যেন কৈলাসের যে রহস্য, কৈলাস মানে আমরা জানি যেখানে বলা হয় যে শিব শিব বা মহাদেব যেখানে থাকেন, তো সেখানকার কথা বলা হচ্ছে। তো বলছি অমরনাথের গুহা যেন কৈলাসের রহস্য তার কাছে প্রকাশ করে দিয়েছিলেন। কার কাছে? স্বামীজির কাছে, স্বামী বিবেকানন্দের কাছে। And for the rest of his life he cherished the memory of how he had entered a mountain cave and come face to face there with the Lord himself। এবং তার বাকিটা জীবন কিন্তু তিনি তার মনে এই স্মৃতিটিকে খুব যত্ন করে রেখেছিলেন। কোন স্মৃতিটিকে? যে একদিন তিনি কোনো পার্বত্য গুহায় ঢুকেছিলেন এবং সেখানে তার সঙ্গে স্বয়ং লর্ডের সাথে দেখা হয়েছিল। লর্ড মানে স্বয়ং মহাদেবের সাথে তার সাক্ষাৎ হয়েছিল। এই স্মৃতিটি কিন্তু তার মনে রয়ে গিয়েছিল। এখানেই স্বামী বিবেকানন্দের অমরনাথ যাত্রার সাথে সাথে আমাদের টেক্সটিও শেষ হলো। আমরা এখানে অমরনাথ যাত্রা, অমরনাথের গুহায় আসা পর্যন্ত প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দেখেছি, এবং এই গুহার, এই অমরনাথের গুহার যে সৌন্দর্য এবং এক মায়াবী পরিবেশ আমাদের স্বামীজিকে কিভাবে প্রভাবিত করছে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজকে এই পর্যন্তই। যাত্রাটি তোমাদের কেমন লাগলো, বা এই সম্পর্কে, এই যাত্রা সম্পর্কে, এই টেক্সটটি সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা তোমরা কমেন্টে জানাতে পারো। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।